না আমার মনে হয় আমি আর বাঁচবো না বাবা। ওই তো ওই চেয়ে দেখ বাবা, কে যেন আমাকে হাত ছেড়ে দিয়ে ডাকছে। আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। মা না মা মা এমন করে তুমি বলো না মা। বাবা হাই গো কেন মা গো সত্যি বলছো? হ্যাঁ মা।
মা মা গো কেন বলছো মা? ওই চেয়ে দেখো না, আমাকে বাবা মোহন, বাবা মোহন, তুই আমাকে একটু জল খাওয়াতে পারবি বাবা? মা তুমি একটু অপেক্ষা করো মা, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। তুই মায়ের কাছে বস, আমি জল নিয়ে আসছি। মা ওই ছেলে যেন আমাকে হাত ছানিয়ে দিয়ে ডাকছে। না না মা, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, না, আমি চলে যাচ্ছি। না মা 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 কথা বলো মা, মা গো মা মা ভাই গো কি সর্বনাশ হইল তুমি কথা বলো। ওরে মোহন, আর কথা বল, যে চলে গেছে সে আর কোনোদিন ফিরে আসবে না। এখন মায়ের সৎ কাজের ব্যবস্থা করতে হবে। চল চল আমরা মায়ের সৎ কাজের ব্যবস্থা করি। তাই চলো দিদি, তাই চলো। আমাদের তো কোথাও কোনো স্থান নেই দিদি, যে দেখেছো ওই সম্মুখে রাজবাড়ি দেখা যাচ্ছে। তাই তো, চলো না দিদি, দৃশ্য কত সুন্দর। চল চল আমরা ওই রাজবাড়িতে গিয়ে ভিক্ষি করব। তাই চলো দিদি, চল। মানে মরে মরে সুন্দরী রবে যেন রবে থেকে দেহ কষ্টে পড়েছে। কে তোমরা? মানে আমরা রাস্তার ভিখারি। রাস্তার ভিখারি? হ্যাঁ, আমাদের কাছে পয়সা করে কিছুই নেই। এখানে কি জন্য এসেছ? মানে আমরা ভিক্ষা করছি। ও, আমার মনে হয় কোন রাজ নন্দিনীর হতে পারে। ভিখারিনীর বেশে এই নগরে নগরে ভিক্ষে করে বেড়েছে। আচ্ছা, তোমাদেরকে যদি আমি আশ্রয় দেই তাহলে আমার সাথে যাবে? না, আমরা কারো আশ্রয় চাই না। আশ্রয় চাও না আর হ্যাঁ। যাবে না, তাই না? যাবে না? না। জানো আমি কে? পরিচয় না দিলে জানবো কেমন করে? এই রাজ্যের সিপাহশালা। তোমরা যদি না যাও তাহলে আমি বাধ্য হব এই মুহূর্তে আমি তোমাকে চুরি করব।
বলো যাবে কি না? না। যাবে না? যেতে বলছি। না, ওই শয়তান আমার দিদিকে জোর করে ধরে নিয়ে গেছে। আমি যাব ধর্মরাজ্য রাজার কাছে। আমি ন্যায় বিচার চাইবো, দেখি রাজা কি আমার দিদিকে ফিরিয়ে দেয় কিনা। এটা হচ্ছে আমার গোপন কক্ষ। আমাকে কেন? এখানে কেউ দেখবে না, কেউ জানবে না। এখানে শুধু তুমি আর আমি। এই মুহূর্তে আমি আমার মনোবাসনা পূর্ণ করব। তবে একটি কথা আপনি মনে রাখবেন, জোর করে কখনো কোনো জিনিস আদায় হয় না। কিন্তু আপনি আমাকে এখানে কেন এনেছেন তাই বলুন। এনেছি আমার জীবন সঙ্গিনী করতে। জীবন সঙ্গিনী? হ্যাঁ। জোর করে? জোর করে নয়। তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও তাহলে ভালো, আর যদি রাজি না হও তাহলে আমি বাধ্য হব। আমি জোর করে আদায়। শয়তান! ছবি হাসতে হাসতে মরে যাবে, তবে তোমার মতো শয়তানের কাছে ইজ্জত দিবে না। ও, তাহলে তোমার ইজ্জত দেখবে না? ঠিক আছে, এই গোপন কক্ষে কেউ দেখবে না। এই মুহূর্তে আমি আমার মনোবাসনা পূর্ণ। না। এসো। ছেড়ে দে আমাকে। ছেড়ে দিব? আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। এই মুহূর্তে আমি তোমার আসবে না। আমাকে তুমি ধরা দিবে না? না। বাহ, হ্যাঁ। এসো। না, ছেড়ে দাও। ছেড়ে দোহাই। দিব, ছেড়ে দিব। গো কেমন তুমি সেনাপতি, দয়া মায়া নাই গো। ওই আমার ইজ্জত নিয়ে গেলে দেখবি বড় আরে গো, দেখবি বড় আরে। আই গো হাতে ধরি, পায়ে ধরি, ক্ষমা করো রামচরণ! আমাকে ক্ষমা করুন। রামচরণ, আমাকে ছেড়ে দিন। সুন্দরীকে আমার জীবন সঙ্গিনী করতে চাই। খুব ভালো কথা, খুব ভালো কথা। রামচরণ, আরে আমারও জুম করতে। ভয় পাচ্ছিস কেন রামচরণ? না, আপনি আগে আগে আমি পিছে আমার পিছে। জীবনে সঙ্গিনী করে আমি ওকে বানাবো আমার বেগম। এবার বলো, তুমি আমার প্রস্তাবে রাজি? না। রাজি না? না। রামচরণ! কেন? দাও। এটা আমি একটু খাইলি। এসো। না, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দিও। দোহাই, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেব। আমার ইজ্জত নিয়ে। কে তুই?
আমি শৈলেন। শৈলেন, এই শুভ কাজে আবার বাধা দিতে এলে কেন? শিবসালাপ, তুমি শুভ কাজ বলছো? হ্যাঁ। একটা নারীর ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলছো, আর সেই কথা শুনে এবং দেখে আমি নীরবে সবকিছু সহ্য করব? শৈলেন, বেরিয়ে যাব? তবে আমি বেরিয়ে যাব, একা যাব না, ওই অবলা নারীকে সঙ্গে করে নিয়ে যাব। তোমার জানা উচিত ছিল শৈলেন যখন এখানে এসেছে তোমার গোপন কক্ষে কিভাবে প্রবেশ করলো। হাজার হাজার প্রহরার শর্ত আমি যখন তোমার গোপন কক্ষে প্রবেশ করতে সাহস পেয়েছি, তাহলে এই অবলা নারীটা তোমার চোখের সম্মুখ থেকে আমি নিয়ে যাব। যাবার সময় শুধু একটা কথা বলে যাচ্ছি। বলে যাও। শিবছালাপ, তুমি দরাকে সারাজ্ঞান মনে করেছ, এই রাজ্যের প্রজা সাধারণকে তুমি সন্তোষ পরনে কাপড় নেই, পেটে ভাত নেই, নেই তাদের মাথা গুজবার আস্তানা, এবং তাদের জি বউ সবাইকে তুমি টানা খেসরা করেছ। এখন তুমি সাবধান হয়ে যাও, তা না হলে এই শৈলেনের হাত থেকে কিছুতেই তুমি রক্ষা পাবে না, পাবে না, শান্তি পাবে না। এসো তুমি আমার সঙ্গে। রামচরণ, আমি তো ঠিক আর আমি যাদা কি করেছিলি? তাহলে না ওই শৈলেনের কাছ থেকে আর আপনি আমার বাড়িকে আমার কিন্তু ভয়ের জন্য কাপড় টাপড় নষ্ট রামচরণ, কে আমাকে অপমান করেছে? অপমান করছে। কে করেছে? কে করছে? বল, নামটা কি তা? জানিস না তাই না? আমি তাকে ছাড়বো না, আমাকে বেজ্জতি করেছে। আমি ভগবানের নামে দিব্যিকে বলছি, আমি যদি সব সুযোগ পাই তাহলে তার বুকে এই তার বাড়ি ওরে বাপ রে বাপ, আমার সামনে থেকে কত বড় ঝড় উঠে গেছে। আমি কি ঠিক আছি রে বাবা? না, ঠিক আছে, যাই। মন্ত্রী মহারাজ, প্রজারা আমার সুখে শান্তিতে দিনাতিপাত করছে তো? হ্যাঁ মহারাজ, ধর্মপুরের প্রজা সাধারণ সুখেই দিনাতিপাত করছে। মন্ত্রী মহাশয় মহারাজ, আমার এই শতকোটি প্রজার দিকে আপনি সুদৃষ্টি রাখবেন, যাতে করে আমার এই প্রজারা কোনো প্রকার দুঃখ কষ্টে দিনাতিপাত না করে, তাহলে যে আমার নামের কলঙ্ক। হ্যাঁ মহারাজ, এত বছর যাবত আপনার মন্ত্রিত্ব করে আসছি, আমার কোনো ভুল হয়নি মহারাজ, আর আজও হবে না ভেবেছি। আমি সে আশাই আপনার উপর রাখি, যাতে করে আমার রাজ্যের মধ্যে কোন প্রজারা যাতে আমাদের আচার ব্যবহারে তারা অসন্তুষ্টি প্রকাশ করে। হ্যাঁ মহারাজ। কোথায় আমাদের মহারাজ? কোথায়? আমি বিচার চাইব। তুমি মহারাজ, আমার নাম যোগেন নারায়ণ। কেন এসেছো আমার কাছে? মহারাজ, আমি আপনার একজন সামান্য প্রজা। আপনার সেনাপতি আমার বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে মহারাজ। মহারাজ, আমি তো এর কিছুই জানি না মহারাজ। এত অন্যায় বিচার চলেছে আমার রাজ্যের মধ্যে, আর আপনি বলেছেন কৌশলী আছে আমার শতকোটি প্রজা। এই কি আপনার রাজ্য? মহারাজ, শুধু তাই নয় মহারাজ, আপনার সেনাপতির পদাঘাতে আমার একমাত্র শিশু সন্তান তখনই এই পৃথিবী থেকে চলে গেল। আরে বলো না যুগের নারায়ণ, এই কথা আমি শুনিলে স্থির থাকতে পারছি না। মহারাজ, আপনার ওই সেনাপতিকে আমি কত অনুনয় বিনয় করলাম, তার পা ধরে কত কাঁদলাম মহারাজ। বিনিময়ে কি পেলাম জানেন মহারাজ? বিনিময়ে পেলাম শুধু
বুকের না মহারাজ, আপনি আপনি ধর্মরাজ, আপনি আপনি এর সুষ্ঠু বিচার করুন মহারাজ, আপনি এর সুষ্ঠু বিচার করুন, সুষ্ঠু বিচার করুন। মহারাজ, আপনার অনুমতি পেলে আমি সেনাপতি মোহনকে হাজির করতে পারি মহারাজ। বিচার চাই, বিচার চাই মহারাজ, আমি বিচার চাই। বিচার? হ্যাঁ মহারাজ। আর বিচার চাও তুমি? আপনার সেনাপতি আমার দিদিকে জোর করে ধরে এনেছে, তার পায়ে ধরে কান্নাকাটি করেছিলাম, আমার দিদিকে ছেড়ে দাও। সে আমাকে পদাঘাত করেছে, রক্তাক্ত করেছে মহারাজ, আপনি বিচার করুন মহারাজ। মন্ত্রী মহারাজ, সেনাপতি যুগিনের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, আর এদিকে ভালোকে বলছে তার দিদিকে নাকি হরণ করে নিয়ে এসেছে। সেনাপতির অত্যাচারে আমার রাজ্যটার মধ্যে একটা বিভীষিকা ঘটে ধরিয়ে দিয়েছে। এই কাছে সেনাপতি অজয়কে রাস্তার ধারে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক। বলুন মহারাজ, আমাকে কি জন্য স্মরণ করেছে? স্মরণ করেছি তোমাকে কয়েকটি কথা বলার জন্য। এই যুগের নারায়ণের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে কে? আমি না মহারাজ। এই বালকের দিদিকে হরণ করে নিয়ে এসেছে কে? কে জানে মহারাজ? এই সম্বন্ধে আমি কিচ্ছু জানি না মহারাজ। শোনো বালক মহারাজ, তোমার দিদিকে যে সেনাপতি হরণ করে নিয়ে এসেছে তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? প্রমাণ আমি কেমন করে দেখাবো মহারাজ? আমরা ভিখারি মানুষ, আমি আর আমার দিদি রাস্তার ধারে ভিক্ষে করছিলাম, ঠিক সেই সময় এই সেনাপতি আমার দিদিকে জোর করে ধরে নিয়ে এসেছে, তখন তো এখানে কেউ ছিল না মহারাজ, আমি কেমন করে প্রমাণ দেব? মহারাজ, তোমার কোনো প্রমাণ আছে? তোমার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে সেনাপতি অজয়, তার কোনো সত্য প্রমাণ তুমি দেখাতে পারবে? মহারাজ, যদি প্রমাণ চান আমরা গরিব, কি প্রমাণ আপনাকে দেখাবো মহারাজ? কিন্তু মহারাজ, ওই ধর্মকে সাক্ষী রেখে বলছি মহারাজ, এই সেনাপতি আমার একমাত্র সন্তানকে পদাঘাতে এই পৃথিবী থেকে বিদায় করেছে মহারাজ। প্রমাণ যেখানে নেই, প্রমাণ আছে আছে মহারাজ। প্রমাণ। হ্যাঁ, প্রমাণ আছে। কি প্রমাণ দেখাতে পারবে? আমি শিবসালার কাছ থেকে ওই 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 অবলা নারীকে আমি রক্ষা করেছি মহারাজ। অজয়, তোমার কুকীর্তির কাহিনী এই মুহূর্তে দরবারে ফাঁস হয়ে গিয়েছে। যুগিনের বাড়িঘর তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছ, এই বালকের দিদিকে তুমি হরণ করে নিয়ে এসেছ, তোমার অত্যাচারে আমার রাজ্যের মধ্যে একটা বিভীষিকার আগুন ধরিয়ে গিয়েছে। তাই তুমি যে অপরাধ করেছ সেই অপরাধের শাস্তি তোমাকে পেতে হবে। মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার দরবারে একবার যে অপরাধ করে সেই অপরাধের ক্ষমা হয়নি। তুমি যে অপরাধ করেছ সেই অপরাধের শাস্তি হবে, সেই অপরাধের শাস্তি হবে তোমার মৃত্যুদণ্ড। মহারাজ, ও এমন কি অপরাধ করেছে যার জন্য ওকে আপনি মৃত্যুদণ্ড দেবেন? অজয় অপরাধ করেছে, যুগিনের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, এই বালকের দিদিকে হরণ করে তাকে বেইজ্জতি করতে চেয়েছিল, তাই তো আমি অজয়ের শাস্তি দিয়েছি মৃত্যুদণ্ড। মহারাজ, আপনি ভেবে দেখুন, ও হলো আপনার যে বংশধর। ওকে সে আমার বংশধর, তাই বলে আমি অপরাধীকে ক্ষমা করতে পারিনি। অপরাধের শাস্তি তাকে পেতে হবে। প্রহরী, আর প্রয়োজন হবে না প্রহরী, এই যাচ্ছি, ঘাতককে পাঠিয়ে দে। আদেশ আদেশ করুন মহারাজ, কার ছিন্ন শির সরিয়ে দিতে হবে। আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে পাপিষ্ঠ সেনাপতি অজয়, তাকে ছিন্ন শির এনে আমাকে উপহার দেবে। হ্যাঁ, তাই হবে, তাই হবে। ওই শয়তানকে হত্যা করে তার ছিন্ন শির আপনাকে আমি উপহার দিচ্ছি। তবে চলে যাচ্ছি, যাবার সময়
আমি আপনাকে বলে যাই, যদি আমি সুযোগ পাই তাহলে আমি ওই ভগবানের নামে দিব্যি খেয়ে বলছি আমি আপনাকে ক্ষমা। মন্ত্রী মহারাজ, যুগিনের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে তার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। যান আপনি আর বিলম্ব না করে আমার রাজভান্ডার থেকে অর্থ সামগ্রী নিয়ে সেই যুগিনের বাড়িঘর পূর্ণ নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করুন। আমি তাই করছি মহারাজ। এসো যুগেন। মহারাজ, আপনার বিচারে আমি সন্তুষ্ট হয়েছি মহারাজ। আপনার বিচার দেখে আজ ভরে গেছে আমার মুখটা। এরকম সুবিচারক যেন বাংলার ঘরে ঘরে জন্ম নেয় মহারাজ। আমি গরিব মানুষ, আপনাকে দেবার কিছুই নেই। ওই ভগবানের কাছে দুহাত তুলে প্রার্থনা করছি, ভগবান যেন আপনার মঙ্গল করেন মহারাজ। ভগবান যেন আপনার মঙ্গল করেন। আর শোনা বলো মহারাজ, ওই মেয়েটি তোমার কি হয়? আমার দিদি। তোমার দিদি? হ্যাঁ, তোমার পরিচয় কি? কোথায় থাকো? আমি একজন ভিখারির ছেলে, নাম আমার মোহন। একজন ভিখারির ছেলে, নামে তোমার মোহন? হ্যাঁ মহারাজ। তাহলে তোমার মাথা গুজবার ঠাঁই নেই। এই পৃথিবীতে আমার আর আমার দিদির মাথা গুজার আমি যদি তোমাদেরকে আমার রাজ দরবারের মধ্যে আশ্রয় দেই তাহলে থাকবে আমার এই রাজ দরবারে। আপনি দয়া করে আমাদেরকে রাজ দরবারে আশ্রয় দেবেন মহারাজ? অবশ্যই দেব। শুধু আশ্রয় নয়, আজ থেকে তোমাদের স্থান হবে আমার রাজমহলে। আর শুধু তাই নয়, আজ থেকে তুমি হয়েছে আমার পুত্র, আর সে হয়েছে আমার এসো মা। মেয়ে। মা, এসো যা। মা। আর শৈলেন, বলুন মহারাজ। তুমি আজ যে মহত্বের পরিচয় দিয়েছ তার জন্য তোমাকে আমি পুরস্কার স্বরূপ তোমাকে আমি আজ থেকে আমার প্রধান সেনানায়ক নিযুক্ত করেছি। মহারাজ, আমি সামান্য সৈনিক, আমার দ্বারা কি সম্ভব হবে এই রাজ্য, এই রাজকার্য পরিচালনা করতে? পারবে বলে আমি আমার সেই দায়িত্ব তোমার হাতে অর্পণ করেছি। আমি জানি তুমি পারবে সেনাপতির পদ তুমি গ্রহণ করতে, আর তোমার দ্বারাই সম্ভব। তুমি যে ন্যায় অন্যায়ের বিরুদ্ধে সবসময় থাকবে তুমি প্রতিরোধ করার জন্য। বেশ, আপনার ভিতর যদি সেই বিশ্বাস আমার প্রতি থাকে, আমি ভগবানের নামে দিব্যি করে বলছি, আমার জান প্রাণ দিয়ে আমি চেষ্টা করব এই ধর্মরাজ্যের মান সম্মান রক্ষা করার জন্য। মহারাজ, আপনার আদেশ শিরোধার্য মহারাজ। চলুন মহারাজ। চলুন মহারাজ, এদের নিয়ে আমরা অন্তঃপুরে যাই। চলো বাবা। ভগবান, তুমি আমার প্রতি সহায় থেকো। আমি যেন পারি আমার ন্যায় বিচার যেন আমি আমার ন্যায় বিচার পরিচালনা করতে, আমি যেন আমার ন্যায় বিচার পরিচালনা করতে। আমি রাজা হই, কিন্তু ভাগ্যটা আমার সুপ্রসন্ন নয়। যদি আমি রাজার জ্যেষ্ঠ পুত্র, তবু কিন্তু বালিক, আর উত্তম কুমার হচ্ছে রাজার ঔরাজাত সন্তান। অতএব এই সিংহাসনের উত্তরাধিকারী সে। আমি চাই যেভাবে হোক এই সিংহাসন আমার হাতের মুঠার ভিতর অন্তে। কিন্তু এই ব্যাপারে আমার সাহায্যের প্রয়োজন আছে। একই মোহন, এই নির্জনে দাঁড়িয়ে একা একা তুমি কি ভাবছো? ভাববার কি আর শেষ আছে দাদা? ভাবছি অনেক অনেক কিছু দাদা। বেশ বলো। আমি হয়েছি মহারাজ চন্দ্রশেখরের জ্যেষ্ঠ পুত্র, আর উত্তম কুমার হয়েছে তার ঔরাজ্জাত সন্তান। সেই সূত্রে এই সিংহাসনের উত্তর অধিকারী সে। কিন্তু আমি কি চাই জানেন দাদা? কি চাও? আমি চাই এই সিংহাসনটা আমার হাতের মুঠোর মধ্যে। ছি 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 মোহন, ছোট মন তোমার ছোটই রয়ে গেল।
তুমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াতে, মহারাজের দয়া আজ তুমি রাজপুত্র, তাতে তোমার তৃপ্তি হলো না? আমি আপনার কাছে কোনো উপদেশ চাই না উপদেশ দাদা। নয়, মহান উপদেশ নয়। তুমি ভুলে যাচ্ছ কেন অতীতের কথা? আমার কথাগুলো আজ তোমার কাছে অপ্রিয় হলো, একদিন কাজে লাগবে। যেই পথে তুমি অগ্রসর হয়েছো মহান, সেই পথ কিন্তু শুভ নয়। আমি জানতে চাই, আমি যে কাজের জন্য আপনার কাছে সাহায্য চেয়েছি, আপনি আমাকে সাহায্য করবেন কি না? তোমার অসৎ কাজকে আমি চিরদিন ঘৃণা করি। তোমার এই কাজকে আমি কোনোদিন সাহায্য করব না, বরং তোমার বিরোধিতা করব। কারণ মহারাজের নিম্ন মুখে আমার দেহে রক্ত মাংস হয়েছে, আমি পারবো না আমার প্রভুর সঙ্গে বেঈমানি করতে। আর যে বেঈমানি করে এই শৈলেন, কিছুতেই তাকে রেহাই দেবে না। তাই আমি তোমাকে অনুরোধ করে বলছি, মহারাজ যখন রাস্তা থেকে করে তোমাকে রাজপ্রাসাদে ঠাঁই দিয়েছে, তুমি বেশ সুন্দর আছো, ভালো আছো, আজ তুমি সবকিছু ভুলে যাও মোহন, এতে তোমার মঙ্গল হবে, রাজ্যের মঙ্গল হবে, সবার মঙ্গল হবে। আর তুমিও শুনে যাও দাদা, মোহন যে কাজে পা বাড়িয়েছে, সে কাজ থেকে কখনো পিছু পা হবে না দাদা, হতে কিছুতেই পারে না। তোমার আশা শুধু আশাই থেকে যাবে, তোমার আশা কোনোদিন পূর্ণ হবে না মোহন। কারণ তুমি আজ রাজপুত্র হলো, জন্ম তোমার আবর্জনা, এই কথাটা তুমি ভুলে যাচ্ছ কেন? যাও যাও সেনাপতি, আমি রাজপথ থেকে যখন রাজ সিংহাসনে পা দিয়েছি পেরেছি, অতএব আমার কাজ আমি নিজেই হাসিল করে নেব। মন্ত্রী মহারাজ, আমি মনস্থ করেছি আমার একমাত্র জ্যেষ্ঠ পুত্র মোহনের হাতে এই রাজ্য ভার তুলে দিয়ে বাকি জীবনটা আমি বিশ্রাম করে নেব। মহারাজ, এ আপনার ভুল ধারণা মহারাজ। মোহন হয়েছে আপনার পালিত পুত্র, আর উত্তম কুমার হয়েছে আপনার অরজাত সন্তান। তাই উত্তরাধিকারী সূত্রে উত্তম এই রাজ্যের অধিকার। উত্তমে যদিও আমার ঔরজাতের সন্তান হয়ে থাকে, আর মোহন হচ্ছে আমার পালিত পুত্র, তবু আমি তাকে পুত্র স্নেহ দিয়ে ছোটবেলা থেকে আমি বড় করেছি। আই তো আমি মনস্থ করেছি মোহনের হাতে আমার সেই সিংহাসন অর্পণ করে দিয়ে বাকি জীবনটা আমি বিশ্রামে নিতে মহারাজ, না মহারাজ, মন্ত্রী মহাশয় যে কথা বলেছে আপনার অনেকটা ভেবে দরকার। শৈলেন, এই মুহূর্তে যদি আপনি রাজ সিংহাসন মোহনের হাতে ছেড়ে দেন, তাহলে সে রাজকার্য পরিচালনায় একেবারে নতুন, হয়তো রাজ্যের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আরো কিছুদিন পর না হয় আপনি সিদ্ধান্ত। হ্যাঁ মহারাজ, আপনি ভেবে শৈলেন, দেখুন। মন্ত্রী মহাশয়, মহারাজ। আমি জানি মোহনই হচ্ছে বৃদ্ধ, তার হাতে আমার সিংহাসন তুলে দিলে আমার সিংহাসনে অপমর্যাদা হবে না। তাই তো আমি চাই মোহনের হাতে সিংহাসন অর্পণ করতে। না মহারাজ, মোহন সিংহাসন চায় না। রানী, মহারাজ, তাহলে তুমি কি বলতে চাও? পিতা, আমি বলছিলাম কি সিংহাসনটা নয় দাদা কি দিবেন, আমি সিংহাসন চাই না। সব কিছু শুনেছি পিতা, আপনি সিংহাসন উত্তম কুমারকে দান করুন। তা হয় না মোহন, সবাই যখন আমার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে, কারো বাধা আমি মানব না, কারো কথা আমি শুনবো না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি মোহনের হাতে আমি সিংহাসন অর্পণ করে দিয়ে বাকি জীবনটা আমি বিশ্রামে নেব। এসো বাবা মোহন। তাই বলে পিতা এখনই এই মুহূর্তে আমি আমার সিংহাসনে তোমাকে বসিয়ে আমার গুরু দায়িত্ব তোমার হাতে অর্পণ করতে চাই। মহারাজ, আজ থেকে এই সিংহাসনে বসে তুমি পরিচালনা করবে এই রাজ্যটাকে, এমন ভাবে পরিচালনা করবে যাতে করে আমার নামের কোনো কলঙ্ক না আসে। আপনার আদেশ আমি মাথা পেতে গ্রহণ করব পিতা। শৈলেন, বলুন মহারাজ। মন্ত্রী মহারাজ। মহারাজ, আজ থেকে আমি রাজ্য পরিচালনায় বিশ্রামে চলে গিয়েছি। আপনারা থাকবেন মোহনের পাশে। আমাকে যেমনি ভাবে আপনারা বুদ্ধি পরামর্শ দিয়ে রাজকার্য পরিচালনার সুযোগ দিয়েছেন,
ঠিক তেমনি ভাবে আপনারও মোহনের পাশে থেকে রাজ পরিচালনা করার সুযোগ প্রদান করবেন। আজ থেকে আমি হয়েছে এই ধর্মরাজ্যের রাজা। আমি ইচ্ছে করলে ওই রাজা চন্দ্রশেখরকে হাঁচাতেও পারি, আবার তাকে আমি কাঁদাতেও পারি। কিন্তু আমি দেখি মন্ত্রী মশাই আমার সঙ্গে হাত মিলায় কিনা, তাহলে ওই বাপ বেটা দুজনকে আমি একসঙ্গে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। এমন একটা মানুষ পেলাম না যারে আমার মনটা দেওয়া যায়। এমন একটা হৃদয় পেলাম না আমি, এমন একটা হৃদয় পেলাম না যাকে মনের কথা বলা যায়। এমন একটা মানুষ পেলাম না যারে মন দেওয়া যায়। এমন একটা মানুষ পেলাম না যারে মন দেওয়া যায়।
একাই নির্জনে দাঁড়িয়ে। কিন্তু বলুন। আপনার কি শুধু মোহনের সঙ্গে কথা? হ্যাঁ, মোহনের সঙ্গে আমার কিছু আলোচনা আছে, কিন্তু অসময়ে আপনি এই নির্জনে দাঁড়িয়ে কি ভাবছেন? আর আমিও বলছি অসময়ে আপনি কেন এখানে? আমি তো মোহনকে খুঁজতে এসে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। কিন্তু বলুন। শুধু মোহনের সঙ্গে আপনার কথা, আর কারোর সঙ্গে কথা হতে পারে না? কথা? হ্যাঁ। ছোট কথা না বড় কথা? না 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 না, কথা কথাই। আপনি আচ্ছা, আমার সঙ্গে কি আপনার কোনো কথা আছে? আছে। বেশ, বলুন। আমি আপনাকে মানে। হ্যাঁ বলুন। মানি করছেন কেন? বলুন, খুলে বলুন, কি হয়েছে বলুন। আমি আপনাকে ভালোবাসি। না 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 না। কেন এই কথা আপনি বলবেন না। কেন বলবো না? আপনি হচ্ছেন মহারাজের একমাত্র বোন। তাতে কি হয়েছে? তবে সেদিন ওই শয়তানের হাত থেকে আমাকে কেন রক্ষা করলে? রক্ষা করার কর্তব্য আমি পুরুষ হিসেবে একটা নারীকে বেইজ্জত করবে আমার চোখের সামনে। আমি আপনাকে ভালোবাসি। বলুন, আপনি আমাকে ভালোবাসেন? দেখুন, ভালোবাসা আমার হৃদয়ে নেই। তাছাড়া আপনি মহারাজের বোন, মহারাজ যদি জানতে পারে তাহলে সে দায়িত্ব হয়েছে আমার। আপনি একটিবার বলুন আমাকে আপনি ভালোবাসেন। বলুন। না না না, আমাকে আপনি ভালোবাসেন। আপনি আমাকে ক্ষমা করে দিন। না, আপনার যে বলতেই হবে আমাকে আপনি ভালোবাসেন, আর তা না হলে আপনার সম্মুখে আমি আত্মহত্যা করব। না 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 না, আত্মহত্যা করা মহাপাপ। তাই বলুন আমাকে ভালোবাসেন। বলুন না, একটিবার বলুন আমাকে ভালোবাসেন। বেশ, এই নির্জনে এই চন্দ্র সূর্যকে সাক্ষী করে আজ আমি তোমাকে কথা দিলাম। সত্যি? আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি। এবার নিশ্চয়ই তুমি সন্তুষ্ট হয়েছো? আমি তোমাকে পেয়েছি, আমার মনে আর কোনো দুঃখ নেই। কিন্তু তুমি আমাকে ভালোবেসেছো, সেটি আমি ধন্য। বলো, তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? তুমি বিশ্বাস করো, শয়নে স্বপনে নিদ্রা জাগরণে মোর মন মদিরায় শুধু তোমারই জঙ্কার। যেদিকে তাকাই শুধু তোমাকেই দেখতে পাই। তুমি বিশ্বাস করো, চন্দ্র সূর্য হয়তো মিথ্যা হতে পারে, আমার ভালোবাসা কোনোদিন মিথ্যা হতে পারে না। না গো না। এই হৃদয়ের মধ্যে আমি তোমাকে স্থান দিয়েছি, এই হৃদয় থেকে কেউ তোমাকে ছিনিয়ে নিতে পারবে না। আমি তোমাকে কথা দিলাম। রইব তোমারি সাথে ও সাথী, বাজবো যত। রইব তোমারি সাথে ও সাথী, বাজবো যত। যাব না তোমাকে ছেড়ে কখনো কোথাও চলে, কখনো কোথাও চলে। যাব না তোমাকে ফেলে, এইভাবে রইব চিরকাল। রইব তোমার সাথে
চিরদিন সত্যি। তুমি আমার কাছে কাছে থাকবে? অবশ্যই। বেশ, আজকের এই সময়টার কথা তোমার মনে থাকবে? অবশ্যই থাকবে। বেশ, তোমার যদি মনে থাকে তাহলে চিরদিন আমারও মনে থাকবে। ছবি, বলো। ওই চেয়ে দেখো, মোহন এদিকে আসছে। তাই তো। আমি এখান থেকে চলে যাই না তুমি আমার সঙ্গে যাবে? আমি তোমার সঙ্গেই যাব। না, আমাকে তুমি রেখে যাবে? দেখো, এই মুহূর্তে যদি তোমার ভাই জানতে পারে তুমি আমার সঙ্গে গিয়েছো তাহলে অনেক রাগ অভিমান করবে। ঠিক আছে, তুমি চলে যাও। আচ্ছা, ঠিক আছে। লা 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 লা। কি একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো ছবি? মোহন, যাকে তুই এতদিন দিদি বলে ডাকতি, আজ আজ তার নাম ধরে ডাকলে? এ কি রাজ সিংহাসন পেয়ে কি হিতের দিন হেরে দিলে? আরে জ্ঞান তো আমি মুঠিয়ে হারাইনি ছবি। আসলে কি জানো, তোমার সঙ্গে আমার হবে নতুন একটা সম্পর্ক। নতুন সম্পর্ক? হ্যাঁ। ভাই বোনের চেয়ে নতুন সম্পর্ক আর কি হতে আরে পারে? রেখে দাও, তোমার ভাই বোন, আরে পথে পাতানো ভাই বোন, সেটাও একটা সম্পর্ক হলো। আমি চাই আমার সম্মুখে যে ফুটন্ত গোলাপ দিনে দিনে ফুটে উঠছে, আমি চাই না অন্য কোনো ভ্রমর এসে তা পান করুক। ছি, 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 ছি। তোকে ভাবতো যে আমার ঘৃণা হচ্ছে? ছোট মন ছোটি ভুলে যেও না ছবি, আমি বর্তমান রাজ্যের রাজা। হ্যাঁ, তুই রাজা হতে পারিস, কিন্তু তোর জন্মটা হলো আবর্জনায়। ভুলে যেও না ছবি, ইচ্ছে করলে এই মুহূর্তে আমি তোমাকে জ্যান্ত কবর দিতে পারি। তা পারবে, কিন্তু আমি ইচ্ছে করলে এই সিংহাসন থেকে নামিয়ে দিতে পারি। তবে কি তবে কি বাবা সিংহাসন দিয়ে ভুল করেছে? না না, আমি আর এখানে দাঁড়িয়ে থাকবো না, আমি এই মুহূর্তে চলে যাব। আমার প্রস্তাবে ছবি তুমি যদি রাজি না হও তাহলে তাহলে রাজ্যের মধ্যে আমি বিভীষিকার আগুন জ্বালিয়ে দেব। প্রয়োজন হলে রাজাটাকে আমি হত্যা করবো, কিন্তু এর মধ্যে মন্ত্রী আমার একান্ত প্রয়োজন। কাছিস মন্ত্রী মহাশয়কে পাঠিয়ে দে। মোহন, হঠাৎ আমায় স্মরণ করেছো? অবশ্যই অবশ্যই আমি আপনাকে স্মরণ করেছি, কেননা আমি যে বড্ড বিপদ মুহূর্তে আছি। বিপদ? এমন কি বিপদে পড়েছো মোহন? আরে আমি ভেবে দেখলুম উত্তম কুমার বয়স প্রাপ্ত হয়ে যদি আমার কাছে সিংহাসন দাবি করে, তাহলে এই সিংহাসন অবশ্যই আমাকে তাকে ছেড়ে দিতে হবে। কিন্তু আমি এই সিংহাসনটাকে মুটি হারাতে রাজি নই। কি বলছো মোহন? এই ব্যাপারে আপনি আমাকে সাহায্য করবেন? না, এই বেঈমান কি আছে আমি কখনো তোমাকে সাহায্য ভুলে করব না। যেও না মন্ত্রী মহাশয়, ভুলে যেও না। এই কাজে যদি তুমি আমার সঙ্গে হাত মিলাও তাহলে তোমাকে অনেক আমি পুরস্কার দেব। পুরস্কার? হ্যাঁ। ভেবে দেখো, আমার প্রস্তাবে যদি রাজি হও তাহলে এই গোটা রাজ্যের ঠিক অর্ধেক আমি তোমার নামে লিখে দেব। এই সুবর্ণ সুযোগ আমি কেন হাত ছাড়া করব? কি ভাবছেন মন্ত্রী মহাশয়? ভাবছি কাজ হাসিল হয়ে গেলে যদি আপনি আমার সাথে বেঈমানি করেন। আরে না না না, তা কিছুতেই হতে পারে না। আমি আপনার সঙ্গে কিছুতেই বেঈমানি করব না। বেশ, তাহলে যদি বেঈমানি না করো তাহলে হাতে হাত মিলাও। আজ হতে এ রাজ্যের অর্ধেক অর্ধেক ভাগ তুমি আর আমি। মন্ত্রী মহাশয় ঠিক আমার প্রভাবের ঝাঁপ দিয়েছে। এখন এই সিংহাসন আর কেউ নিতে পারে না।